हेलो माय डियर स्टूडेंट्स, वेलकम बैक टू माय चैनल। तो प्लेन प्रोग्रेसिव ওয়েভ ইকুয়েশনের কনসেপ্ট ইউজ করে সাউন্ড ওয়েভের বিস্তারিত আলোচনা আমরা আগের ভিডিওতে করেছি। এরপরে আমরা কোনো একটা মিডিয়ামে, কোনো একটা স্পেসিফিক মিডিয়ামে সাউন্ড ওয়েভের ভেলোসিটি নিয়ে আলোচনা করব। এখন দেখো, কোনো একটা ওয়েভ ভেলোসিটি কত হয় তার একটা কনভেনশনাল মেথড রয়েছে। নর্মাল একটা ওয়েভ ইকুয়েশন থেকে ওমেগা আর কে এর মান বের করে ওমেগা বাই কে করে তুমি ওয়েভ ভেলোসিটির মান বের করতে পারবে। ওটা তো নর্মাল ইকুয়েশন থেকে কি করে বের করবে সেটা একটা পদ্ধতি। এখন তোমাকে যদি কোনো একটা মিডিয়ামের ডিসক্রিপশান দেওয়া থাকে, সেখানে তুমি ওয়েভ ভেলোসিটি কী করে বের করবে সেটা তো নর্মাল ফর্মুলা ইউজ করে তোমাকে করতে হবে। যেমন টান করা তারের ক্ষেত্রে ওয়েভ ভেলোসিটি কত হয়, সেখানে আমরা নর্মাল ভেলোসিটির ফর্মুলা ভি ইজ ইকুয়াল টু √T/μ ইউজ করে ভেলোসিটির ফর্মুলা বের করেছিলাম। সেখানে কিন্তু ওয়েভের কোনো কনসেপ্ট লাগেনি। আজকের ভিডিওতেও আমরা সাউন্ড ওয়েভের ভেলোসিটি বের করব ওয়েভ ইকুয়েশনের কনসেপ্ট না ইউজ করে। তো আজকের ভিডিওতে যে আলোচনাগুলো হবে সেগুলো ফর্মুলা বেসড বেশি হবে আর কি। এখানে ওয়েভের কনসেপ্ট লাগবে না। সুতরাং কনসেপচুয়াল পয়েন্ট অফ ভিউ থেকে আজকের ভিডিও অতটা ইম্পর্টেন্ট নয়। আজকের ভিডিওটা শুধুমাত্র ফর্মুলা বেসড আলোচনাই হবে। কিন্তু কি করবে, পরীক্ষাতে এখান থেকে প্রশ্নও আসে। তো চলো বেশি কিছু দেরি না করে আজকের আলোচনা শুরু করছি। এখন তোমাকে কোনো একটা মিডিয়ামে সাউন্ডের ভেলোসিটি যদি বের করতে বলে, তার একটা জেনারেল ফর্মুলা রয়েছে। তাহলে কোনো একটা গিভেন মিডিয়ামের জন্য ভেলোসিটি অফ সাউন্ড ভি ইজ ইকুয়াল টু হয় √E/ρ, যেখানে ই ইজ ইকুয়াল টু কি, ই ইজ ইকুয়াল টু হচ্ছে ইলাস্টিসিটি অফ মিডিয়াম, আর রো ইজ ইকুয়াল টু কি, রো ইজ ইকুয়াল টু হচ্ছে ডেন্সিটি অফ মিডিয়াম। এখন তোমাকে যদি সলিড মিডিয়াম বলে দেয়, যদি মিডিয়ামটা যদি সলিড হয়, তাহলে ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু কী হবে, ইয়াং মডিউলাস হবে। আর ইয়াং মডিউলাস সম্পর্কে আলোচনা তোমরা অলরেডি স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি চ্যাপ্টারে পড়ে এসেছো। তাহলে সলিড মিডিয়ামের ক্ষেত্রে ইলাস্টিক কনস্ট্যান্ট বা ইলাস্টিসিটি ইজ ইকুয়াল টু ইয়াংস মডিউলাস হবে। যদি তোমার ফ্লুইড মিডিয়াম হয়, এখন ফ্লুইড মিডিয়ামের মধ্যে কি চলে আসছে, ফ্লুইড মিডিয়ামের মধ্যে এক নম্বরে আসছে লিকুইড, আর দু নম্বরে আসছে গ্যাস। এখন লিকুইড বা সলিডের ক্ষেত্রে তো ইয়াংস মডিউলাস হয় না, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব বাল্ক মডিউলাস। তাহলে এইখানে সলিড মিডিয়ামের ক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ ভি ইজ ইকুয়াল টু হবে √Y/ρ, আর ফ্লুইড মিডিয়ামের ক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ ভি ইজ ইকুয়াল টু হবে √B/ρ। এখন তোমরা ভালো করে জানো ইয়াং মডিউলাসের ভ্যালিউ অনেক বেশি হয় বাল্ক মডিউলাসের থেকে। তাই জন্য ভেলোসিটি অফ সাউন্ড সলিড মিডিয়ামে বেশি হয় লিকুইড মিডিয়াম অপেক্ষা। এইখান থেকে তোমাদের 11-এর বোর্ডের এক্সামে কোয়েশ্চেন চলে আসে, ব্যাখ্যামূলক কোয়েশ্চেন চলে আসে। ঠিক আছে, মূল কনসেপ্ট হচ্ছে এটা, ওটাকেই তোমাকে ফুলিয়ে ফাঁপিয়ে লিখতে হবে 11-এর পরীক্ষার জন্য আর কি। দেখো, এতটা তো একদম সিম্পল কনসেপ্ট। এরপরে যে কনসেপ্টটা আসবে যে গ্যাস মিডিয়ামের ক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ড কত হয়। এখানে আবার দুটো বিজ্ঞানীর প্রস্তাব রয়েছে, একটা হচ্ছে নিউটনের, একটা হচ্ছে ল্যাপলাসের। তার জন্য আমাকে একটু মুছতে হবে, আগে এটা নোট ডাউন করে নাও, আমি চেষ্টা করছি নিষ্ঠাতে করার। দেখো, এবারে গ্যাস মিডিয়ামে সাউন্ড ওয়েভ প্রোপাগেশনের জন্য ফার্স্টে পড়ব নিউটনস ফর্মুলা।
বা নিউটনস থিওরি। এই গ্যাস মিডিয়ামে সাউন্ড ওয়েভ প্রোপাগেশনের জন্য দুটো থিওরি আছে বললাম, একটা হচ্ছে নিউটন থিওরি, নিউটনস থিওরি, আর একটা হচ্ছে ল্যাপলাস থিওরি। তাহলে ফার্স্টে পড়বো নিউটন থিওরি। ফার্স্টে পড়বো নিউটন থিওরি। নিউটন বলছে যখন মিডিয়ামের মধ্য দিয়ে সাউন্ড প্রোপাগেট করে তখন সাউন্ড ওয়েভ এমনভাবে প্রোপাগেট করে যাতে করে মিডিয়ামের টেম্পারেচারের কোনো পরিবর্তন না হয়। আবার বলছি, নিউটন অ্যাজিউম করেছিল যে যখন মিডিয়ামের মধ্য দিয়ে সাউন্ড ওয়েভ প্রোপাগেট করছে তখন মিডিয়ামের টেম্পারেচারের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ সাউন্ড ওয়েভ যে প্রোপাগেট করছে মিডিয়ামের মধ্য দিয়ে এই প্রসেস একটা আইসোথার্মাল প্রসেস। তাহলে অ্যাকর্ডিং টু নিউটন কি হবে, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ প্রসেসটা কি হবে, প্রসেসটা হবে আইসোথার্মাল প্রসেস, আইসোথার্মাল প্রসেস। এখন আইসোথার্মাল প্রসেসের জন্য কি হয়, টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। তাহলে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হলে আমরা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি ইকুয়েশন থেকে লিখতে পারবো পিভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। এখন যদি এই ইকুয়েশনটাকে যদি আমি ডেরিভেটিভ করি তাহলে পি ইন্টু ডিভি প্লাস ভি ইন্টু ডিপি ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে এখান থেকে লিখতে পারি পি ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি ডিপি। এবারে এইখান থেকে লিখতে পারি ডিভি বাই ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিপি বাই পি। এবারে পি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, মাইনাস অফ ডিপি ডিভাইডেড বাই ডিভি বাই ভি। এরপর এইটাকেই বলা হচ্ছে, এইটাকে কি বলা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে ভলিউম স্ট্রেস, ভলিউম স্ট্রেস ডিভাইডেড বাই এটাকে বলা হচ্ছে ভলিউম স্ট্রেন। আর ভলিউম স্ট্রেস বাই ভলিউম স্ট্রেন মানে কি হচ্ছে, এটাকেই বাল্ক মডিউলাস বলা হচ্ছে। তাহলে অ্যাকর্ডিং টু নিউটন বাল্ক মডিউলাস অফ দ্য গ্যাস ইজ ইকুয়াল টু প্রেসারের সঙ্গে সমান হচ্ছে। তার মানে অ্যাকর্ডিং টু নিউটন ভেলোসিটি অফ সাউন্ড থ্রু গ্যাস ইজ ইকুয়াল টু বাল্ক মডিউলাস বাই ডেন্সিটি ইজ ইকুয়াল টু রুট আন্ডার প্রেসার বাই ডেন্সিটি। মানে ওই মুহূর্তে গ্যাসের প্রেসার যত হবে বা অ্যাটমসফিয়ারিক প্রেসার যত হবে সেটা ডিভাইডেড বাই ডেন্সিটি। এখন প্রেসারের ভ্যালু নর্মালি কি হয়, নর্মালি প্রেসারের ভ্যালু হয় 1.01 ইন্টু 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার, আর ডেন্সিটি অফ এয়ার ইজ ইকুয়াল টু কত হয় 1.3 কেজি পার মিটার কিউব। এবারে আমি তো করাবই, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে কাজ দিচ্ছি, এই পি এর মানটা এখানে বসাবে, রো এর মানটা এখানে বসাবে, দিয়ে ভেলোসিটি অফ সাউন্ড কত পাচ্ছ ক্যালকুলেটর ইউজ করে তোমরা আগে করো, তারপরে ভিডিওটা দেখবে। আর আমি এখন করছি, বোর্ডটা মুছতে হবে তার জন্য। তো আমি মানটা বসিয়ে দেখছি। তাহলে অ্যাকর্ডিং টু নিউটন ভেলোসিটি অফ সাউন্ড কত হচ্ছে, আমি যদি পি এর মানটা বসাই 1.01 ইন্টু 10⁵ ডিভাইডেড বাই 1.3,
আমার পক্ষে তো মুখে মুখে এটা ক্যালকুলেশন করা পসিবল নয়, তাই জন্য আমি রেজাল্ট মুখস্থ রেখেছি। এই যে ভ্যালুটা বেরোচ্ছে, এই ভ্যালুটার মান হচ্ছে 279 মিটার পার সেকেন্ড। তাহলে নিউটনের থিওরি অনুসারে ভেলোসিটি অফ সাউন্ড থ্রু গ্যাস বা থ্রু এমনি এয়ার কত হচ্ছে? 279 মিটার পার সেকেন্ড। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে এটা তো থিওরিটিক্যাল ভ্যালু। এই ভ্যালুটা আসছে আমার থিওরিটিক্যালি, কিন্তু প্র্যাকটিক্যালি দেখা গেছে ভেলোসিটি এর মানটা হয় 332 মিটার পার সেকেন্ড। তার মানে নিউটনের থিওরিতে কোথাও এরর ছিল। যদি এরর না থাকতো তাহলে থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু ম্যাচ করতো, কিন্তু ক্যালকুলেশন করে নিউটন দেখলো যে ম্যাচ করছে না, তার মানে নিউটনের থিওরিতে কোথাও ভুল ছিল। তাহলে নিউটন ধরে নিয়েছিল যখন সাউন্ড ওয়েভ মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করে সেই প্রসেসে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ প্রসেসটা হচ্ছে আইসোথার্মাল প্রসেস, মানে এই ধরে নেওয়াটাতে কোথাও ভুল ছিল। তাই নিউটনের থিওরিতে ভুল ছিল বলে পরবর্তীকালে আরেকটি বিজ্ঞানী নিউটনের যে ত্রুটি সেটা সংশোধন করেছিল, তার নাম হচ্ছে ল্যাপ্লাস। তাহলে ল্যাপ্লাস বলে বিজ্ঞানীটি কী করেছিল? নিউটনের এই ত্রুটিটা সংশোধন করেছিল। ল্যাপ্লাস বলছে যে যখন মিডিয়ামের মধ্য দিয়ে সাউন্ড ওয়েভ প্রোপাগেট করে তখন মিডিয়ামের যে কম্প্রেশন রেয়ার মানে কি হয়, মিডিয়ামের পার্টিকেলগুলো তো সিম্পল হারমোনিক মোশন এক্সিকিউট করে, ভাইব্রেট করতে থাকে। এর ফলে কোথাও কোথাও কম্প্রেশন তৈরি হচ্ছে, কোথাও কোথাও রেয়ার ফ্র্যাকশন তৈরি হচ্ছে। বলছে এই কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন তৈরি হওয়ার প্রসেস, মানে কম্প্রেশন আর রেয়ার ফ্র্যাকশন হওয়ার প্রসেসটা এত ফাস্ট হয় যে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখার জন্য, এবার দেখো এখানে কি বলছে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে, ল্যাপ্লাস বলছে এই কম্প্রেশন রেয়ার ফ্র্যাকশন প্রসেসটা এত ফাস্ট হয়, তোমাকে যদি টেম্পারেচার কনস্ট্যান্ট রাখতে হয় তাহলে তো হিটের এক্সচেঞ্জ করতে হবে, মানে হিটের এক্সচেঞ্জ তো পরিবেশের সঙ্গে করতে হবে, আর পরিবেশের সঙ্গে হিটের এক্সচেঞ্জ করার জন্য সময় দরকার। তার মানে অ্যাকর্ডিং টু নিউটন সাউন্ড ওয়েভটা স্লো প্রসেসে প্রোপাগেট করছে, কিন্তু প্র্যাকটিক্যালি তো স্লো প্রসেসে প্রোপাগেট করছে না, প্র্যাকটিক্যালি এই প্রসেসটা হচ্ছে ভেরি ফাস্ট। তার মানে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখার জন্য প্রয়োজনীয় হিটের এক্সচেঞ্জ করার সময়টুকু পেতে হবে। ল্যাপ্লাস বলছে এটা খুব ফাস্টে হচ্ছে, তাই জন্য টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখা পসিবল হচ্ছে না, মানে টেম্পারেচারকে কনস্ট্যান্ট রাখতে গেলে তো হিটের এক্সচেঞ্জটা করার জন্য প্রয়োজনীয় সময়টুকু পেতে হবে। ল্যাপ্লাস বলছে এই প্রসেসটা এত ফাস্ট হয় যে টেম্পারেচারটাকে কনস্ট্যান্ট রাখা পসিবল হয় না, অর্থাৎ হিট এক্সচেঞ্জ করার মতো সময়টুকু থাকে না। তার মানে টেম্পারেচার এখানে কনস্ট্যান্ট থাকে না। এখানে কি হচ্ছে, এত ফাস্ট প্রসেসটা হচ্ছে যে হিট এক্সচেঞ্জ হচ্ছে না, হিট এক্সচেঞ্জ করার সময়টুকু পাচ্ছে না। আর হিট এক্সচেঞ্জ করার সময়টুকু পাচ্ছে না মানে কি, বাইরে থেকে হিট নিচ্ছেও না, বাইরে থেকে হিট নিচ্ছেও না, আর বাইরে হিট ছাড়ছেও না, অর্থাৎ এখানে কিউ ইজ ইকুয়াল টু জিরো। আর তোমরা থার্মোডাইনামিক্সে পড়ে এসছো কোন প্রসেসে কিউ ইজ ইকুয়াল টু জিরো থাকে, সেটাকে আমরা বলি অ্যাডিয়াব্যাটিক প্রসেস। তাহলে অ্যাকর্ডিং টু ল্যাপ্লাস সাউন্ড ওয়েভ যখন মিডিয়ামের মধ্য দিয়ে প্রোপাগেট করে তখন সেই প্রসেসটা হয়ে যায় অ্যাডিয়াবেটিক প্রসেস। তাহলে ল্যাপ্লাস কারেকশন কি হচ্ছে, ল্যাপ্লাস কি বলছে, ল্যাপ্লাস কারেকশন, এই কোয়েশ্চেনটি তোমাদের 11-এর পরীক্ষার খুবই একটা পছন্দের কোয়েশ্চেন স্যারেদের আর কি, তাই জন্য এই কোয়েশ্চেনটা উচ্চ মাধ্যমিকের জন্য খুব ইম্পর্টেন্ট আর কি। ল্যাপ্লাস কি বলছে, এই প্রসেসে কিউ ইজ ইকুয়াল টু জিরো হয়, অর্থাৎ ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু জিরো হয়। প্রসেসটা কি প্রসেসটা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। আর অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, অ্যাডিয়াবেটিক প্রসেসে কি হয়, পি ইন্টু ভি টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, অর্থাৎ গামা ইন্টু ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি প্লাস ভি টু দ্য পাওয়ার গামা ইন্টু ডিপি ইজ ইকুয়াল টু জিরো, অর্থাৎ গামা ইন্টু পি ভি টু দ্য পাওয়ার গামা মাইনাস 1 ইন্টু ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ভি টু দ্য পাওয়ার গামা
ইন্টু ডিপি। তার মানে এইখান থেকে যদি তুমি লেখো ডিভি বাই ভি, এখানে একটা গামা ছিল, ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিপি বাই পি। এই ডিপিটা হচ্ছে চেঞ্জ ইন প্রেসার, মানে প্রেসারের চেঞ্জ হওয়ার জন্যই তো ভলিউমের চেঞ্জ হয়েছে, তাহলে এই ডিপিটাও এখানে কিন্তু চেঞ্জ ইন প্রেসার, ঠিক আছে। এবারে গামা পি ইজ ইকুয়াল টু হচ্ছে মাইনাস অফ ডিপি ইন্টু ডিভি বাই ভি। এই ডিপিটা আমি বললাম, এই ডিপিটা কি ভলিউম স্ট্রেস, কি হয় ফোর্স বাই এরিয়া ইন্টু ডিভি বাই ভি, এটাই তো বাল্ক মডিউলাস হয়। আর ফোর্স বাই এরিয়া মানে কি প্রেসার হয়, এই যে এই প্রেসার ডিপি লিখেছে, আর এইটাকেই আমি বলছি বাল্ক মডিউলাস। তাহলে অ্যাকর্ডিং টু ল্যাপলাস বাল্ক মডিউলাসের মানটা হচ্ছে গামা পি এর সঙ্গে সমান, যেখানে গামা ইজ ইকুয়াল টু কি, যেখানে গামা ইজ ইকুয়াল টু হচ্ছে মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট প্রেসার ডিভাইডেড বাই মোলার স্পেসিফিক হিট অ্যাট কনস্ট্যান্ট ভলিউম। এখন যেহেতু এয়ারে বেশিরভাগ, মানে এয়ারের যে কম্পোনেন্ট অফ গ্যাস থাকে তার মধ্যে বেশিরভাগ গ্যাস কোন গ্যাস থাকে, নাইট্রোজেন থাকে আর অক্সিজেন থাকে। আর নাইট্রোজেন আর অক্সিজেন দুটোই কিন্তু ডায়াটমিক, আর ডায়াটমিক গ্যাসের ক্ষেত্রে গামার ভ্যালু কত হয়, ডাই অ্যাটমিক গ্যাসের ক্ষেত্রে গামা ইজ ইকুয়াল টু 1.4 হয়। ঠিক আছে, আমাকে এটা একটু মুছতে হবে। তাহলে ভি এর যে মান দাঁড়াচ্ছে সেটা হচ্ছে রুট আন্ডার বি বাই রো এর জায়গায় লিখব রুট আন্ডার গামা পি বাই রো, আর রুট আন্ডার গামাটাকে বাইরে লিখছি, আর এখানে রুট আন্ডার পি বাই রো লিখছি। আর রুট আন্ডার পি বাই রো এর মান তো আমি একটু আগে বের করলাম 279, এইটা হচ্ছে রুট আন্ডার 1.4 ইন্টু 279। আর এই মানটা করে দেখা যাচ্ছে, এই মানটা বেরোচ্ছে ভি ইজ ইকুয়াল টু 331.5 মিটার পার সেকেন্ড বেরোয়। তার মানে ল্যাপলাস যে থিওরিটা দিয়েছিল সেই প্রসেসে থিওরিটিক্যাল ভ্যালুটা আর প্র্যাকটিক্যাল ভ্যালু ম্যাচ করছে। তার মানে ল্যাপলাসের দেওয়া প্রসেসটা হচ্ছে ঠিকঠাক প্রসেস, তাই জন্য ল্যাপলাস কারেকশনটা খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আগে নোট ডাউন করো এতটা, তারপরে বলছি। তাহলে আলটিমেট কি বুঝলাম, যে ল্যাপলাস নিউটন ফার্স্টে কি বলছিল, নিউটন বলছিল যখন মিডিয়ামের মধ্য দিয়ে সাউন্ড ওয়েভ প্রোপাগেট করে তখন টেম্পারেচার কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ সাউন্ড ওয়েভের প্রোপাগেশনের ঘটনাটি হচ্ছে একটা আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল প্রসেসে টি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়, আর আইসোথার্মাল প্রসেসে বাল্ক মডিউলাস অফ মিডিয়াম কার সঙ্গে সমান হয়, প্রেসার অফ দ্য মিডিয়ামের সঙ্গে। তাহলে নিউটন, অ্যাকর্ডিং টু নিউটনের মতে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ ইন মিডিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে পি বাই রো। আর অ্যাকর্ডিং টু ল্যাপলাস কি বলছে, যে মিডিয়ামের মধ্য দিয়ে যখন সাউন্ড ওয়েভ প্রোপাগেট করে তখন এটা খুব ফাস্ট প্রসেস হয়, অর্থাৎ কম্প্রেশন রেয়ারফ্র্যাকশন হচ্ছে। এই ঘটনাটি ঘটানোর জন্য যে হিটের এক্সচেঞ্জ করতে হবে মিডিয়ামের সঙ্গে এত ফাস্ট হয় যে হিট এক্সচেঞ্জ করার জন্য প্রয়োজনীয় সময়টুকু পাওয়া যায় না আর কি। এর ফলে ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0 হয়। আর ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0 কোন প্রসেসে হয়, থার্মোডাইনামিক্সে আমরা পড়ে এসেছি। ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু 0 হয় অ্যাডিয়াবেটিক প্রসেসে, আর অ্যাডিয়াবেটিক প্রসেসে পি ইন্টু ভি টু দ্য পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হয়। আর ডেরিভেটিভ করে সেটা দেখালাম যে সেক্ষেত্রে বাল্ক মডিউলাস অফ দ্য মিডিয়াম কার সঙ্গে সমান হয়, গামা পি এর সঙ্গে সমান হয়। অর্থাৎ ল্যাপলাসের মতে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ থ্রু মিডিয়াম ইজ ইকুয়াল টু হচ্ছে গামা পি বাই রো, নিউটনের
ক্যালকুলেশন অনুসারে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ বেরোচ্ছিল 279 মিটার পার সেকেন্ড, আর ল্যাপ্লাসের ক্যালকুলেশনের অনুসারে যে মানটা বেরোচ্ছিল সেটা হচ্ছে প্রায় 332 মিটার পার সেকেন্ড। তার মানে এই থিওরিতে ভুল ছিল, আর এই ল্যাপ্লাসের থিওরিটিক্যাল ভ্যালু আর প্র্যাকটিক্যাল ভ্যালু ম্যাচ করছিল, তাই জন্য ল্যাপ্লাসের থিওরিটা গণ্য বলে ধরা হয় আর কি। বুঝতে পেরেছ? এবারে এইখান থেকে কিছু কনক্লুশন তোমাকে রেডি রাখতে হবে। যেমন ধরো আমরা কি জানি, পিভি ইজ ইকুয়াল, আইডিয়াল গ্যাস ইকুয়েশন পিভি ইজ ইকুয়াল টু কি হয়, এনআরটি হয়। এবারে এন ইজ ইকুয়াল টু কি হয়, মোল সংখ্যা হয়। এখন তুমি যদি এনকে কি লিখতে পারো, এনকে ডাব্লিউ বাই এম লিখতে পারো। ডাব্লিউ মানে হচ্ছে কতটা পরিমাণ গ্যাস নিয়েছো, আর এমটা হচ্ছে মলিকুলার ওয়েট। ঠিক আছে, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এখানে লিখতে পারি ডাব্লিউ বাই এম ইন্টু আর ইন্টু টি। এখন পি ইন্টু ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ডাব্লিউ বাই ভি ইন্টু আর ইন্টু টি। এখন পি ইন্টু ক্যাপিটাল এম ইজ ইকুয়াল টু ডেন্সিটি বলা হয় এটাকে, রো আর টি। ঠিক আছে, তাহলে পি বাই রো ইজ ইকুয়াল টু কত আসছে, পি বাই রো ইজ ইকুয়াল টু আসছে আর টি বাই এম। এই রেজাল্ট তোমাকে রেডি রাখতে হবে। এবারে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ কত হয়, ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ থ্রু মিডিয়াম ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার গামা পি বাই রো। এখন গামাটাকে যদি বাইরে বের করি, দিয়ে পি বাই রোটাকে যদি আলাদা করে লিখি, আর পি বাই রো ইজ ইকুয়াল টু কত আসছে, আর টি বাই এম আসছে, তাহলে এইখানে লিখতে পারি গামা আর টি বাই এম। তাহলে এইখান থেকে তুমি বলতে পারো ভেলোসিটি অফ সাউন্ড মিডিয়ামের যে টেম্পারেচার তার বর্গমূলের সঙ্গে সমানুপাতিক, বলতে পারো তো। তাহলে এইখান থেকে লেখা যেতে পারে ভি ওয়ান বাই ভি টু ইজ ইকুয়াল টু রুট আন্ডার টি ওয়ান বাই টি টু। টিটা কি, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার, টি হচ্ছে অ্যাবসলিউট টেম্পারেচার। ঠিক আছে, এটা 2 হবে। এবারে দেখো, এইটাই হচ্ছে একটা থিওরি। তোমাকে তোমাদের বই লেখা আছে যে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ মিডিয়ামের টেম্পারেচারের উপরে কীভাবে ডিপেন্ড করে। তো এটা জাস্ট ম্যাথামেটিক্যাল কনক্লুশন, আর কিছু নয়। আমার কাছে এটা একটা ম্যাথামেটিক্যাল কনক্লুশন, অনেক ছেলেমেয়েরা এটাকেও মুখস্থ করে। তো যাই হোক, এখান থেকে একটা শর্ট ট্রিক আছে তোমাদেরকে রেডি রাখতে হবে। এটা তো আমার রাফ হয়ে গেল। ধরো ভি কোনো একটা নির্দিষ্ট টেম্পারেচারে যদি সাউন্ড ওয়েভের ভেলোসিটি ভি ওয়ান হয়, আর 0 ডিগ্রি টেম্পারেচারে সাউন্ড ওয়েভের ভেলোসিটিকে ভি জিরো লিখি, তাহলে ভি ওয়ান বাই ভি জিরো ইজ ইকুয়াল টু লিখতে পারি টি ওয়ান বাই 0 ডিগ্রি সেলসিয়াসের টেম্পারেচার কত হয়, 273 হয়। আর টি ওয়ানকে লিখতে পারি টি প্লাস 273 বাই 273 হোল টু দ্য পাওয়ার হাফ। এবারে এটাকে লিখতে পারি 1 প্লাস টি বাই 273 হোল টু দ্য পাওয়ার হাফ। এরপর যদি বাইনোমিয়াল এক্সপানশন করো, জেনারেলি নর্মাল অবস্থায় টেম্পারেচার তো কোনোদিনও 273 ডিগ্রি সেলসিয়াস চলে যাবে না। জেনারেলি আমাদের এখানে টেম্পারেচার কত হয়, 30 ডিগ্রি, 40 ডিগ্রি, খুব জোর ম্যাক্স টু ম্যাক্স 45 ডিগ্রি। মানে আমাদের নর্মাল ক্ষেত্রে টেম্পারেচার 45 ডিগ্রির থেকে বেশি যাবে না। তো টি এর যদি ম্যাক্সিমাম ভ্যালু 45 যদি বসাও, তাহলে 45 বাই 273 মানে 45 বাই 273। এই যে রেশিও, এই রেশিওর মানটা এক অপেক্ষা অনেক কম হয়। অর্থাৎ টি বাই 273 যদি এক অপেক্ষা অনেক কম হয়, তাহলে তুমি বাইনোমিয়াল এক্সপানশনের থিওরি লাগাতে পারো। এটাকে সেক্ষেত্রে কি লেখা যেতে পারে, 1 প্লাস টি বাই 2 ইন্টু 273। অর্থাৎ এটাকে লিখতে পারো 1 প্লাস টি বাই
546। তাহলে এইখান থেকে লিখতে পারো যে v1 ইজ ইকুয়াল টু v0 ইন্টু 1 প্লাস টি বাই 546। এইখানে যেটা মানে তুমি যদি v0 মান বসিয়ে দাও, v0 মান কত হয়? v0 মান হয়, দেখা গেছে 0°C উষ্ণতায়, মানে এনটিপিতে সাউন্ড ওয়েভের ভেলোসিটি এয়ার মিডিয়ামের মধ্য দিয়ে কত হয়? 332 মিটার পার সেকেন্ড হয়। এখন তুমি যদি এই মানটা এখানে বসিয়ে দাও, তাহলে যে ভ্যালুটা দাঁড়াবে সেটা হচ্ছে v0 প্লাস 0.61 ইন্টু টি এত মিটার পার সেকেন্ড। তোমাকে এই এক্সপ্রেশনটা মুখস্থ রাখতে হবে। তোমাদের এবারে নিটে কোয়েশ্চেন চলে আসতে পারে যে এত ডিগ্রি সি উষ্ণতায় সাউন্ড ওয়েভ ভেলোসিটি কত হয়। তো তুমি যদি এই সূত্রটা যদি মুখস্থ রাখো, তাহলে ডাইরেক্ট ভ্যালু পুট করে তুমি অ্যান্সার পেতে পারবে। চলো নোট ডাউন করো। এবারে পড়বো হিউমিডিটির উপরে সাউন্ড ওয়েভের ভেলোসিটি কিভাবে ডিপেন্ড করে। তার মানে এবারে পড়বো ইফেক্ট অফ হিউমিডিটি। ইফেক্ট অফ হিউমিডিটি। জেনারেলি যখন বাতাসে জলীয় বাষ্প থাকে, তখন জলীয় বাষ্প থাকাকালীন বাতাসের যে ডেনসিটি সেটা কমে যায়, মানে এয়ারের ডেনসিটি যখন হিউমিডিটি বেশি হয় তখন কম হয়। এবারে আমরা জানি যে ভেলোসিটি অফ সাউন্ড থ্রু মিডিয়াম ইজ ইকুয়াল টু হয় রুট আন্ডার গামা পি বাই রো। তার মানে ভেলোসিটি অফ সাউন্ড ডেনসিটির বর্গমূলের সঙ্গে কি ব্যস্তানুপাতিক। এবারে যখন হিউমিডিটি বেশি হয়, যখন হিউমিডিটি বেশি হয় তখন ডেনসিটি কি হয়? ডেনসিটি ডিক্রিজ করে। আর ডেনসিটি ডিক্রিজ করলে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ কি হয়? বেড়ে যায়। তোমাকে এটুকু খেয়াল রাখতে হবে। এবারে নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে ইফেক্ট অফ প্রেসার। এবারে যেটা পড়বো সেটা হচ্ছে ইফেক্ট অফ প্রেসার। ইফেক্ট অফ প্রেসার। আবার জানি ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ থ্রু মিডিয়াম ইজ ইকুয়াল টু গামা পি বাই রো হয়। তুমি যখন প্রেসারটাকে ইনক্রিজ করছো তখন ভলিউম কি হচ্ছে? ডিক্রিজ করছে। আবার ভলিউম ইজ ইকুয়াল টু কি হয়? মাস, দাঁড়াও, ডেনসিটি ইজ ইকুয়াল টু কি হয়? ডেনসিটি ইজ ইকুয়াল টু হয় মাস বাই ভলিউম। অর্থাৎ ভলিউম যদি ডিক্রিজ করে তাহলে ডেনসিটি কি হচ্ছে? ইনক্রিজ করছে। তার মানে আলটিমেট যদি প্রেসার বাড়াচ্ছ তখন ডেনসিটিও ইনক্রিজ করছে। তার মানে প্রেসার তুমি যে অ্যামাউন্টে বাড়াচ্ছ ডেনসিটি সেম অ্যামাউন্টে বেড়ে যাচ্ছে, দিয়ে ভেলোসিটি অফ সাউন্ড আলটিমেট কোনো চেঞ্জ আসছে না। তার মানে তোমাকে যদি টেম্পারেচারের কথা বলে দেওয়া না থাকে, তার মানে নিশ্চয়ই টেম্পারেচার চেঞ্জ হচ্ছে না। আর যদি টেম্পারেচার চেঞ্জ না হয়, টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে, আর তুমি যদি প্রেসারকে ইনক্রিজ করো, প্রেসার যদি ইনক্রিজ করছো তাহলে সেম অনুপাতে কি হচ্ছে? ডেনসিটি বেড়ে যাচ্ছে। ডেনসিটি বেড়ে যাওয়ার জন্য পি বাই রো এই অনুপাতটা কি হচ্ছে? রিমেন কনস্ট্যান্ট থেকে যাচ্ছে, রিমেন কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। আর পি বাই রো অনুপাতটা কনস্ট্যান্ট থেকে যাওয়ার জন্য ভেলোসিটি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট থেকে যাচ্ছে। আর মনে রাখবে এটা কনস্ট্যান্ট তখনই থাকবে যখন টেম্পারেচার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? যদি টেম্পারেচার উল্লেখ করে দেওয়া না থাকে তাহলে তোমাকে বলতে হবে প্রেসারের সঙ্গে ভেলোসিটি অফ সাউন্ডের কোনো সম্পর্ক নেই, কারণ প্রেসার যখন বাড়াচ্ছ ডেনসিটি সেম অনুপাতে বেড়ে যাচ্ছে, দিয়ে পি বাই রো এর মানের কোনো পরিবর্তন হচ্ছে না, যার জন্য ভেলোসিটি অফ সাউন্ড কিন্তু আনএফেক্টেড থাকছে। এবার তোমাকে যদি বলে দেয় টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তাহলে তুমি এই ফর্মুলা লাগাবে না, তুমি এই ফর্মুলা লাগাবে রুট আন্ডার গামা আর টি বাই এম, এই ফর্মুলা লাগাবে। ঠিক আছে? এইখান থেকে তো বুঝতেই পারছো ভেলোসিটি অফ সাউন্ড
টি এর বর্গমূলের সঙ্গে সমানুপাতিক। টেম্পারেচার যদি কনস্ট্যান্ট থাকে তাহলে ভেলোসিটি অফ সাউন্ডের কোনো পরিবর্তন হচ্ছে না, আর যদি টেম্পারেচার চেঞ্জ হয় তাহলে তুমি এই সূত্র অনুসারে ভেলোসিটি অফ সাউন্ডকে চেঞ্জ করাবে। ঠিক আছে, চলো এতটা নোট ডাউন করো। এবারে যে নেক্সট পয়েন্টটা তোমাদের আছে সেটা হচ্ছে ইফেক্ট অফ মোশন অফ এয়ার। ঠিক আছে, এবারে আসছে ইফেক্ট অফ মোশন অফ এয়ার। ধরো একজন বক্তা আছে এ, একজন শ্রোতা আছে বি। এ কথা বলছে, তাহলে সাউন্ড কোন দিকে প্রোপাগেট করছে? এই দিকে প্রোপাগেট করছে। এখন ধরো বাতাস বইছে এই দিকে, এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার, এটা হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড। তার মানে ধরো তুমি আগে নর্মালি হেঁটে হেঁটে যাচ্ছিলে, এখন তুমি ট্রেনে যাচ্ছ আর ট্রেনের উপরে তুমি হাঁটছো, তার মানে তোমার নেট ভেলোসিটি কী হয়ে যাচ্ছে? বেড়ে যাচ্ছে। ঠিক সেরকম এ কথা বলার জন্য সাউন্ড এ থেকে বি এর দিকে আসছে। এবারে যদি বাতাস এ থেকে বি এর দিকে বয় তাহলে কি হবে? নেট ভেলোসিটি অফ সাউন্ড কি হবে? ইনক্রিজ হয়ে যাবে। সেক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ড ইজ ইকুয়াল টু বেড়ে যাবে। সেক্ষেত্রে এফেক্টিভ ভেলোসিটি অফ সাউন্ড ইজ ইকুয়াল টু কী হয়ে যাবে? বেড়ে যাবে, ভেলোসিটি অফ সাউন্ড প্লাস ভেলোসিটি অফ এয়ার। কিন্তু যদি বি কথা বলে তাহলে সাউন্ড ওয়েভ প্রোপাগেট করবে এই ডাইরেকশানে আর এয়ার প্রোপাগেট করবে তার অপোজিট ডাইরেকশানে। সেই ক্ষেত্রে ভেলোসিটি অফ সাউন্ড ওয়েভ নিচের দিকে মাইনাস হয়ে যাবে, ভেলোসিটি অফ সাউন্ড মাইনাস ভেলোসিটি অফ এয়ার হয়ে যাবে। এটা তো নর্মাল মেকানিক্সের কনসেপ্ট। লক্ষ্য করে দেখো, আজকে বললাম না, আজকের যে আলোচনাটা হবে সেটা কিন্তু ফর্মুলা বেসড বেশি হবে। এখানে কিন্তু ওয়েভের কনসেপ্ট সেরকম লাগছে না। তো এইগুলো দেখলে কনসেপচুয়ালি কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু যেহেতু এইখানে ফর্মুলা বেসড কোয়েশ্চেন চলে আসে তাই জন্য তোমাদেরকে এই ফর্মুলাগুলো এক কথায় মুখস্থই রাখতে হবে। ঠিক আছে, এবারে তোমাদেরকে কিছু টার্ম আছে যেগুলো মনে রাখতে হবে, যেমন পিচ অফ সাউন্ড কি। যেমন তোমাদেরকে মনে রাখতে হবে পিচ কি। দাঁড়াও, পিচ কি? পিচ এগুলো ক্লাস 9-এর জিনিস, এগুলো ক্লাস 11-এ পড়াবার কোনো মানে হয় না। কিন্তু যেহেতু এখন তোমরা বই পড়া ভুলে গেছো, বই তো পড়ো না, তাই জন্য আমি বলে দিচ্ছি একটু হালকা করে। কিন্তু আমি বলবো আমার কাছে পড়ার পর একবার তোমরা বইটা অবশ্যই পড়ে নেবে। পিচ মানে কি? পিচ হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা তীক্ষ্ণতাকে প্রকাশ করে। তুমি দেখবে মেয়েদের গলা বেশি তীক্ষ্ণ হয় ছেলেদের গলা অপেক্ষা। তার মানে পিচ হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা তীক্ষ্ণতাকে প্রকাশ করে। আর তীক্ষ্ণতা কার সঙ্গে সমানুপাতিক হয়? তীক্ষ্ণতা ফ্রিকোয়েন্সির সঙ্গে সমানুপাতিক হয়। কোনো একটা সাউন্ড ওয়েভের পিচ বেশি, হাই পিচের সাউন্ড, কথাটার মানে হচ্ছে ওই সাউন্ড ওয়েভটা যে সোর্স থেকে আসছে সেই সোর্সের ফ্রিকোয়েন্সি বেশি। তার মানে কি বুঝলাম? পিচ বেশি মানে ফ্রিকোয়েন্সি বেশি। বোঝা গেছে? এবারে নেক্সট দাঁড়াও, এবারে পড়ব ইন্টেন্সিটি মানে কি। এবারে পড়ব ইন্টেন্সিটি মানে কি। দেখো সাউন্ড ওয়েভ, সাউন্ড কি? সাউন্ড হচ্ছে এক ধরনের এনার্জি। আমি এনার্জি খরচ করেছি বলেই তো সাউন্ড বেরোচ্ছে, মানে ওয়েভ হলোই এক ধরনের এনার্জি যেটা কিনা মিডিয়ামের এক জায়গা থেকে অন্য জায়গাতে প্রপাগেট করে। ঠিক আছে, এবার ইন্টেন্সিটি কথাটা আসছে, মানে তোমাকে ইন্টেন্সিটি মানে খেয়াল রাখতে হবে। ইন্টেন্সিটি মানে হচ্ছে এনার্জি পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম। মানে কোনো একটা জায়গার একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে একক সময়ে যে পরিমাণ এনার্জি লম্বভাবে এসে পড়ে সেটাকে ইন্টেন্সিটি বলা হয়। আর ইন্টেন্সিটি কার সঙ্গে সমানুপাতিক হয়? এই ইন্টেন্সিটিকে যদি আমি আই দিয়ে প্রকাশ করি, ইন্টেন্সিটি আই সমানুপাতিক হয় ওয়েভের অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সঙ্গে। ওয়েভের অ্যাম্প্লিটিউডের স্কোয়ারের সঙ্গে সমানুপাতিক হয়।
অর্থাৎ অ্যাম্প্লিটিউড কোনো একটা ওয়েভের যদি অ্যাম্প্লিটিউড বেশি হয় তাহলে সেই ওয়েভের কিন্তু ইন্টেন্সিটি বেশি হবে। এবারে নেক্সট যেটা পড়বো সেটা হচ্ছে কোয়ালিটি। সাউন্ডের কোয়ালিটি কি? তোমরা বলবে কোয়ালিটি মানে ভালো কোয়ালিটির সাউন্ড, খারাপ কোয়ালিটির সাউন্ড, ওরকম ব্যাপারটা এখানে নয়। কোয়ালিটি মানে হচ্ছে, দাঁড়াও, কোয়ালিটি হচ্ছে এমন একটা প্যারামিটার যেটা ওয়েভ ফ্রন্টের ওপর মানে ওয়েভের শেপের উপরে ডিপেন্ড করে। ধরো দুটো সোর্স সেম অ্যাম্প্লিটিউডের সেম অ্যাম্প্লিটিউডের সাউন্ড তৈরি করছে, সেম ফ্রিকোয়েন্সির সাউন্ড তৈরি করছে, তা সত্ত্বেও কিন্তু দুটো সোর্সের কোয়ালিটি কিন্তু আলাদা হতে পারে। অর্থাৎ আমি আরেকজন ব্যক্তি যদি সেম ফ্রিকোয়েন্সি আর সেম ইন্টেন্সিটির সাউন্ড তৈরি করে, দেখো সেম ইন্টেন্সিটি মানে সেম অ্যাম্প্লিটিউড, তার মানে দুজন বক্তা যদি সেম অ্যাম্প্লিটিউড আর সেম ফ্রিকোয়েন্সির সাউন্ড যদি তৈরি করে, তাহলেও দুটো সাউন্ডের কোয়ালিটি কিন্তু আলাদা হতে পারে। কেন? কারণ কোয়ালিটি কার উপরে ডিপেন্ড করে? ওয়েভ ফ্রন্টের উপরে ডিপেন্ড করে বা শেপ অফ ওয়েভের উপরে ডিপেন্ড করে। ওয়েভ ফ্রন্ট কি সেটা পরে আলোচনা করব, এখন আপাতত মুখস্থ মানে জাস্ট টার্মটা শুনে রাখো আর কি। ওয়েভ ফ্রন্ট ক্লাস 12-এ রয়েছে। শেপ অফ ওয়েভের উপরে ডিপেন্ড করে। আমি দু ধরনের ওয়েভ তোমাকে এঁকে দেখাচ্ছি। ধরো এটা হচ্ছে একটা ওয়েভ, এটা হচ্ছে একটা ওয়েভ, ধরো, দাঁড়াও, ভুল আঁকলাম। এটা হচ্ছে একটা ওয়েভ, এটা এটা নর্মালি এটা সাইন ওয়েভ, এটা হচ্ছে সাইন ওয়েভ, এটা হচ্ছে ট্রাইঅ্যাঙ্গুলার ওয়েভ, ট্রাইঅ্যাঙ্গুলার ওয়েভ, এটা হচ্ছে স্কোয়ার ওয়েভ। ধরে নাও প্রত্যেকের অ্যাম্প্লিটিউড হচ্ছে কনস্ট্যান্ট, এরও অ্যাম্প্লিটিউড হচ্ছে এ, এই ওয়েভটারও অ্যাম্প্লিটিউড হচ্ছে এ, এই ওয়েভটারও অ্যাম্প্লিটিউড হচ্ছে এ। দেখো না প্রত্যেকের টাইম পিরিয়ডও কনস্ট্যান্ট, এরও টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, এরও টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি, এরও টাইম পিরিয়ড হচ্ছে ক্যাপিটাল টি। তার মানে কি এই তিনটে ওয়েভের ফ্রিকোয়েন্সি সেম, এই তিনটে ওয়েভের অ্যাম্প্লিটিউড সেম, মানে এই তিনটে ওয়েভের ইন্টেন্সিটিও সেম। তার মানে দুটো ওয়েভ যদি সেম ফ্রিকোয়েন্সির হয় আর সেম ইন্টেন্সিটির হয় বা সেম অ্যাম্প্লিটিউডের হয়, তা সত্ত্বেও কিন্তু দুটো ওয়েভের কোয়ালিটি কিন্তু আলাদা হতে পারে। কারণ কোয়ালিটি কার উপর ডিপেন্ড করে? কোয়ালিটি ডিপেন্ড করে শেপ অফ ওয়েভের ওপরে। তাহলে কোয়ালিটি বুঝতে পেরেছো, পিচ বুঝতে পেরেছো, ইন্টেন্সিটি বুঝতে পেরেছো। এবারে লাস্ট যেটা বুঝতে হবে সেটা হচ্ছে লাউডনেস। তার জন্য আমাকে বোর্ডটা মুছতে হবে, আগে নোট ডাউন করে দিয়ে মুছে পরে বোঝাচ্ছি। দেখো এবারে আমাদেরকে লাউডনেস বুঝতে হবে। লাউডনেস, আমরা পিচ পড়েছিলাম। পিচ মানে কি দেখেছিলাম? যে কোন আওয়াজটা কত তীক্ষ্ণ। এখন তীক্ষ্ণতার সাথে কি জোরের কোনো সম্পর্ক আছে? আমরা যখন রাতের বেলায় ঘুমোই আর কানের পাশে যদি কোনো মশা যদি ঘুরঘুর করে, তাহলে মশার দেখবে আওয়াজটা কানে প্রচণ্ড লাগে, কিন্তু মশা কি জোরে আওয়াজ করে? মশা তো জোরে আওয়াজ করে না। তাহলে মশার আওয়াজের পিচ বেশি, মশার আওয়াজের শার্পনেস বেশি, মশার আওয়াজের কম্পাঙ্ক অর্থাৎ ফ্রিকোয়েন্সি বেশি, কিন্তু মশার আওয়াজটা জোর নয়। তাহলে পিচ কি প্রকাশ করে? পিচ প্রকাশ করছে ফ্রিকোয়েন্সিকে। তাহলে আমার এমন একটা প্যারামিটার তো প্রয়োজন যেটা আওয়াজটা কত জোর সেটাকে প্রকাশ করবে, অর্থাৎ আওয়াজের লাউডনেসকে প্রকাশ করবে। তো লাউডনেস হচ্ছে সেই প্যারামিটার যেটা আওয়াজটা জোর না জোর নয় সেটাকে প্রকাশ করে। দেখবে পুজোর সময় বলে দেয় যে এত ডেসিবেলের বেশি আওয়াজ করা চলবে না, এত ডেসিবেল মানে দেখবে ফটকা ফাটানো মানা করে দেয় আর কি, বা রাত 8টার পরে বক্স বাজাতে দেয় না।
বা যদি বক্স বাজেই যদি বক্স যদি বাজাতেও হয় তাহলে বলে দেওয়া হয় যে এত ডেসিবেলের বেশি সাউন্ড করা চলবে না। তার মানে কি সেইখানে বলে দেওয়া হয় যে এত জোরের বেশি আওয়াজ করা চলবে না। ওইখানে কি বলে দেয় যে এত পিচের বেশি আওয়াজ করা চলবে না। এখন দেখবে গানে অনেক রকম ইনস্ট্রুমেন্ট বাজে, কোনোটার ফ্রিকোয়েন্সি বেশি হয়, কোনোটার ফ্রিকোয়েন্সি কম হয়, তুমি সেখান থেকে ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করতে পারবে না, কিন্তু সেখান থেকে তুমি লাউডনেসটাকে কন্ট্রোল করতে পারবে। অর্থাৎ লাউডনেস কোনটাকে প্রকাশ করে? লাউডনেস আওয়াজটা জোর নাকি জোর নয় সেটাকে প্রকাশ করে। এবার স্বাভাবিক জোর আওয়াজের ক্ষেত্রে কি হবে? ইন্টেন্সিটি বেশি হবে। তার মানে ইন্টেন্সিটির সঙ্গে লাউডনেসের সম্পর্ক রয়েছে। আর লাউডনেস ইন্টেন্সিটির সঙ্গে কিভাবে সম্পর্কিত? না, লাউডনেস এল ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু ইন্টেন্সিটি অফ লগ। মানে ইন্টেন্সিটি যদি লগ নাও, বেসটা যদি 10 হয় তাহলে লাউডনেস তার সঙ্গে সমানুপাতিক হবে। এবার দুটো সোর্স, একটা লাউডনেস যদি L1 হয়, একটা লাউডনেস যদি L2 হয়, তাহলে লাউডনেসের ডিফারেন্স ডেল্টা এল কী করে বের করবে? ডেল্টা এল ইজ ইকুয়াল টু হবে L1 মাইনাস L2। হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, তোমাকে যদি ডেসিবেল এককে যদি লাউডনেসকে মেজার করতে হয় তাহলে এল ইজ ইকুয়াল টু করতে হবে 10 লগ বেস 10 ইন্টু আই। ঠিক আছে, এটা খেয়াল রাখবে। আর ডিফারেন্স ইন লাউডনেস ইজ ইকুয়াল টু কত হচ্ছে? 10 লগ I1 মাইনাস 10 লগ I2। অবশ্যই বেস 10। এটাকে লেখা যেতে পারে 10 লগ 10 I1 বাই I2। ঠিক আছে, এবারে তোমাকে যদি একটা বলে দেয় যে এত ডেসিবেলের সাউন্ড দিয়েছি, তো সেই সাউন্ডের ইন্টেন্সিটি কত, তাহলে তার একটা ফর্মুলা রয়েছে। সেই ক্ষেত্রে আমাকে লিখতে হবে এল ইজ ইকুয়াল টু 10 লগ বেস 10 I1 মাইনাস I0। এখানে এবারে দেখো I0টা কি। একটা কথা বলি, এই যে কথা বলছি তুমি শুনতে পেলে কিছু? কথা তো আমি বলছি কিন্তু তুমি শুনতে পাওনি। তার মানে আমি যে এনার্জির ওয়েভ তৈরি করছি সেই এনার্জি যথেষ্ট নয় তোমার কানে সেন্সেশন তৈরি করার জন্য। তার মানে আমি কথা বলছি, অপরজন সেটাকে শুনতে পেতে হবে। তার মানে আমাকে তো একটা মিনিমাম ইন্টেন্সিটির ওয়েভ তৈরি করতে হবে। আমার সেই প্রডিউস করা সাউন্ডের ইন্টেন্সিটি যদি সাফিসিয়েন্ট না হয় তার কানে সেন্সেশন প্রডিউস করার জন্য, তাহলে সেই আওয়াজ সে শুনতে পাবে না। তার মানে শুনতে পেতে গেলে মিনিমাম ইন্টেন্সিটির মানে একটা সাউন্ড ওয়েভের মিনিমাম ইন্টেন্সিটি হতে হবে। সেই ইন্টেন্সিটিকে বলা হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু। ঠিক আছে, আর সেই ভ্যালুটাই হচ্ছে I0। I0 ইজ ইকুয়াল টু হচ্ছে, দাঁড়াও, I0 ইজ ইকুয়াল টু হচ্ছে থ্রেশহোল্ড ভ্যালু অফ ইন্টেন্সিটি। এর ভ্যালুটা কত হয়? 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 ওয়াট পার মিটার স্কোয়ার হয়। বোঝা গেছে? এটা তোমাকে খেয়াল রাখতে হবে। চলো নোট ডাউন করো। এই লাউডনেসের জায়গাটা ছেলে মেয়েদের বড্ড গুলিয়ে যায়, ছেলে মেয়েরা ঠিক বুঝতে পারে না। তোমাদেরকে একটা অঙ্ক করালে ব্যাপারটা ভালো করে বুঝতে পারবে। আমি আলাদা করে আর কোয়েশ্চেন অ্যান্সার বোর্ডে ডিসপ্লে করছি না, আমি এইখান থেকে বলে দিচ্ছি। তোমাকে বলে দিল যে কোনো একটা শব্দের লাউডনেস এল ইজ ইকুয়াল টু 70 ডেসিবেল। তোমাকে ইন্টেন্সিটি আইটা, সেই শব্দের ইন্টেন্সিটি বের করতে হবে। আর তোমাকে I0 ইজ ইকুয়াল টু বলে দিয়েছে 10 টু দ্য পাওয়ার মাইনাস 12 ওয়াট পার মিটার স্কোয়ার। I0টা কি? থ্রেশহোল্ড ভ্যালু অফ ইন্টেন্সিটি। মানে এত ইন্টেন্সিটির আওয়াজ তৈরি করতে হবে তোমার কানে যদি সেন্সেশন প্রডিউস করতে হয়, তাহলে 70 ডেসিবেলের যে আওয়াজ তার করেসপন্ডিং ইন্টেন্সিটির ভ্যালু কত হবে। তাহলে আমি যদি এই সূত্রে যদি বসিয়ে দিই তাহলে কত আসছে? 70 ইজ ইকুয়াল টু 10 লগ বেস 10 I বাই I0। কাটাকাটি করে কত আসছে? ভ্যালু কত দাঁড়াচ্ছে?
7 হচ্ছে 7 ইজ ইকুয়াল টু লগ আই বাই আই জিরো, বেস কত দাঁড়াচ্ছে 10, তাহলে আই বাই আই জিরো ইজ ইকুয়াল টু হচ্ছে 10 টু দ্য পাওয়ার 7, তাহলে আই ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে আই জিরো ইন্টু 10 টু দ্য পাওয়ার 7। এবার আই জিরোর ভ্যালু কত বলেছে, 10 টু দ্য পাওয়ার -12 ওয়াট পার মিটার স্কোয়ার। এইখানে কত আছে, 10 টু দ্য পাওয়ার 7 আছে, এইখানে আছে 10 টু দ্য পাওয়ার 7, তাহলে আলটিমেট ভ্যালু কত দাঁড়াচ্ছে 10 টু দ্য পাওয়ার 5। তার মানে আমার যে 70 ডেসিবেলের লাউডনেসের 70 ডেসিবেলের যে সাউন্ড, তার করসপন্ডিং ইন্টেন্সিটির ভ্যালু কত 10 টু দ্য পাওয়ার 5 ওয়াট পার মিটার স্কোয়ার। এরকম কোয়েশ্চেন কিন্তু যেই মেনশন এটা কিন্তু চলে আসে, উচ্চ মাধ্যমিকেও চলে আসতে পারে, না আসাটা কিন্তু কোনো বড় কথা নয়। আমি সাউন্ড ওয়েভের যত কিছু ফ্যাকচুয়াল ইনফরমেশান ছিল আমি সব কটা কন্টেন্ট কিন্তু আমি এই ভিডিওতে করানোর চেষ্টা করলাম। এর বাইরে আর কিছু অঙ্ক সেরকম আসে না, কিছু থিওরি সেরকম আসে না। তোমরা যদি এই কন্টেন্টটা যদি ভালো করে রিভাইজ করো, একবার ভিডিওটা দেখবে, যদি বুঝতে পেরে যাবে, পরে আরেকবার রিভিশনের জন্য ভিডিওটা দেখবে বা নোটস রিভাইজ করবে, আর এইখান থেকে কিছু কোয়েশ্চেন প্র্যাকটিস করবে, তাহলেই তোমাদের সাউন্ডের যে এই ফর্মুলা বেসড যে থিওরিটা ছিল সেটা তোমাদের হয়ে যাবে। আর আগের ভিডিওতে তো আমি তোমার ওয়েব রিলেটেড ডিসক্রিপশন তো আলোচনা তো করেই দিয়েছি। তো সাউন্ড ওয়েভ থেকে এর বাইরে কিছু কোয়েশ্চেন আসবে বলে আমার মনে হয় না। আজকের ভিডিওতে এতটাই থাক, আসছি এর পরের ভিডিওতে ওয়েভের নতুন কনসেপ্ট নিয়ে। আজকের মতো বাই।